বেশি পছন্দ করে এই রুমর গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে 1 নাম্বার। আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কেন সামরিকভাবে দুর্বল, একই সঙ্গে এর থেকে ওভারকাম করার জন্য কিভাবে প্রচেষ্টা করতে পারবে এবং কিভাবে তা সফল হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো মূলত বাংলাদেশ যে সামরিকভাবে বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, কেননা মিয়ানমার থেকে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গা পাঠালো তখন কিন্তু আমরা সেটার ফিডব্যাকটা দিতে পারিনি মিয়ানমারকে। তার ফলে কিন্তু আমাদের একটা ঘাড়ের বোঝা চেপে গেছে যে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশের উপরে একটা বর্তমানে বোঝা, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কাজটা যদি থাইল্যান্ডের সাথে কিন্তু মিয়ানমার কখনোই করতে পারতো না, কারণ তাদের সামরিক শক্তি বেশি। তো থাইল্যান্ডের সীমান্তে যদি ওই ধরনের কার্যক্রম করতে যায়, অর্থাৎ শরণার্থী ঠেলে দিতে চায়, তখন কিন্তু থাইল্যান্ড সামরিক প্রেশার দেয়, তখন তারা চুপ থাকে। কিন্তু বাংলাদেশ এই ধরনের প্রেশারটা দিতে পারেনি, কেননা বাংলাদেশের ওই ধরনের সামরিক সক্ষমতা মিয়ানমারের বিরুদ্ধে ছিল না। এটা কিন্তু বাংলাদেশের কূটনৈতিক শীর্ষ মহলই এটা বলে থাকে। যখন মিয়ানমারের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এ নিয়ে, তখন কিন্তু টকশোতে বাংলাদেশের যারা গুণীজন বা বিজ্ঞ ব্যক্তিরা যারা সামরিক বিষয় অ্যানালাইসিস করে তারা কিন্তু এই বিষয়টা জানিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু সামরিক সক্ষমতা ওরকম না, কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সামরিক সক্ষমতা মিয়ানমার থেকে পিছিয়ে, কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ এগোচ্ছে সামরিক সক্ষমতার দিক থেকে। কিন্তু গ্লোবাল ফায়ারের যে ট্রুথটা, রিয়েলিটিটা, সেটা কিন্তু বাস্তবিক অর্থে আলাদা বিষয়। কেননা গ্লোবাল ফায়ার পাওয়ার যে রিপোর্টটা করে সেটা কিন্তু শুধুমাত্র সামরিক সক্ষমতার দিক থেকে নয়, অর্থনৈতিক সক্ষমতাটাও বিবেচনা করে। তো বাংলাদেশের যে সামরিক র্যাঙ্কিংটা আপগ্রেড হচ্ছে তার পিছনে মূল ভূমিকাটা রাখতেছে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা। সুতরাং সামরিক সক্ষমতা কিন্তু ওরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না। অনেকে বলতে পারে যে বাংলাদেশের সামরিক সক্ষমতা তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের কিন্তু ওই ব্যালেন্স রাখার মতো সক্ষমতাটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমাদের এই সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। এটা উন্নয়ন নয় যেটা আমার বর্তমান পরিস্থিতি, আমার আজ 1 টাকা আছে, কালকে আমি 2 টাকা স্যালারি পেলাম, অর্থাৎ আমার স্যালারিটা বৃদ্ধি পেল। কিন্তু আসলে এটা কিন্তু উন্নয়ন কীভাবে বোঝা যাবে? যদি দ্রব্যমূল্যর যদি 200% বৃদ্ধি পায় আর বেতন যদি 100% বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সেটা আসলে বেতন বৃদ্ধি পেল না, খুব আশানুরূপ সময় উপযোগী হলো না। তো এমন দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের যে সামরিক সক্ষমতা সেটা আলটিমেটলি ওরকম কিছুই বৃদ্ধি পায়নি। এর জন্য দায়ী কারা? এর জন্য কিন্তু বাংলাদেশের প্রতিটা সরকারের আসলে সবসময় দায়ী। যদি আপনি দেখেন বাংলাদেশের বর্তমানে সেনাপ্রধান কীভাবে এসেছে সেটা কিন্তু কারো বলার অপেক্ষা রাখে না, কারণ নির্বাচনের সময় তিনি বিজেপির মহাপরিচালক ছিলেন, সেই সময় তিনি সরকারকে এক হাতে আগলে রেখেছে, তার কারণে তাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে, যেটা আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। এবং তা কিন্তু সত্য, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ একটা বিবেকবান মানুষ এটা কিন্তু দেখলেই সে পরিস্থিতির উপর নজর রাখলেই সে বুঝতে পারে। একই সঙ্গে বিএনপি বা অন্যান্য পার্টি যে খুব একটা মহাসাধু এরকমও না। যেমন সাম্প্রতিক সময় বিএনপির একজন সিনিয়র নেতা মান্নান, তিনি জানিয়েছেন যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের কি কি পদ দেবেন, তাহলে আমরা বিএনপির পক্ষে থাকব। তো এর থেকে বোঝা যায় কি যে কোনো পার্টি আসলে ওইভাবে রাষ্ট্রের জন্য ভাবেনি, তারা নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য কাজ করেছে। সামরিক বাহিনীর উন্নয়নটা ওইভাবে আক্ষরিক করতে হয়নি। আর সেনাবাহিনীর যে মার্শাল ল, নিজস্ব একটা রুল, সেটাও কিন্তু ওইভাবে কার্যকর ছিল না। সেনাবাহিনী একটা এত বড় প্রতিষ্ঠান, রাজনৈতিকভাবে এত শক্তিশালী বলা যায়, তো তারা কিন্তু ওইভাবে সরকারকে প্রেশার দিতে পারেনি যে আমাদের এরকম সক্ষমতা দরকার, আমাদের এই পরিমাণ অস্ত্র দরকার, আমাদের এই পরিমাণ অর্থ দরকার। আমি এটা বলছি না যে সেনাবাহিনী শুধুমাত্র অস্ত্র টাকা চাইবে আর দিয়ে দেবে সরকার, শুধু অস্ত্র কিনবে, এটা না, তাহলে তো পাকিস্তানের সাথে কম্পেয়ার করা হলো। তো আমি বলতে চাচ্ছি যে সরকার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে, তার সুষ্ঠু ব্যবহার যদি করা যায় তাহলে সেনাবাহিনীর পরিস্থিতিটা কিন্তু বর্তমান মতো থাকতো না, অনেকটাই আপগ্রেড করা সম্ভব হতো। কারণ বর্তমানে যে পরিস্থিতি, সেখানে ভালো কোনো ফাইটার নেই, ভালো কোনো ফ্রিগেট যুদ্ধজাহাজ নেই, ভালো কোনো সাবমেরিন নেই, ভালো কোনো ট্যাঙ্ক নেই। মানে স্ট্রেংথের দিক থেকে শুধুমাত্র আমাদের সামরিক কয়েকটা পরিবহন বিমান ছাড়া কোয়ালিটিফুল কোনো সমরাস্ত্র, গেম চেঞ্জার কোনো সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনী কারোরই নেই। এই দৃষ্টিকোণ থেকে এই যদি সামরিক বাজেট থেকে একটা ভালো পরিমাণ অর্থ পাওয়া যেত এবং তার সুষ্ঠু ব্যবহার করতো, তাহলে কিন্তু সেনাবাহিনীর পরিস্থিতিটা অনেকটাই ওভারকাম করতে পারতো, বর্তমান পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারতো, যা বর্তমানে পারতেছে না। তো এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে? এখানে হ্যান্ডেল করার জন্য প্রথমেই সেনাবাহিনীকে দুর্নীতিমুক্ত করতে হবে। সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে বর্তমানে দুর্নীতিগ্রস্ত না, এটা কিন্তু বলা যায় না, কারণ গ্লোবাল যে র্যাঙ্কিংগুলো আছে সেই র্যাঙ্কিংয়ের দিকে তাকালে কিন্তু বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীও দুর্নীতির সঙ্গে যুক্ত। তারপরেও উপমহাদেশের বিবেচনা বাংলাদেশ সেনাবাহিনীর দুর্নীতিটা অনেক অংশে কম, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ উপমহাদেশে পাকিস্তান সহ একাধিক দেশের আর্মিরা, মিয়ানমার বিশেষ করে, তারা কিন্তু অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশ কিন্তু ওইভাবে চিন্তা করলে দুর্নীতির সঙ্গে অতটা যুক্ত না।
তো বাংলাদেশ সেনাবাহিনী সেই দিক থেকে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, কিন্তু রাজনৈতিক যে প্রভাবটা সেনাবাহিনীর উপর রয়েছে সরকারের, সেই প্রভাব থেকে বের হতে হবে, না হলে সেনাবাহিনীর ওই আক্ষরিক অর্থে উন্নয়নটা হবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের যে টিম থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, সেই টিম কিনের কী চাহিদা, কী ধরনের সমরাস্ত্র দরকার, সেই চাহিদাটাকে তো সরকার জানাতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে সামরিক খাতে? বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যারা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলে স্বীকৃত, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটা প্রধানমন্ত্রী নিজের হাতে রেখে দিছে। এটা কিন্তু একদমই অনুচিত, কারণ একটা প্রধানমন্ত্রীর পদ সামাল দেওয়ার পাশাপাশি এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের পরিচালনা করা একেবারেই অসম্ভব। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদ এই আদিকাল থেকেই সরকার নিজের কাছে রেখে দিচ্ছে প্রধানমন্ত্রী। তো এটা যদি ছাইড়া দেওয়া হয়, অর্থাৎ স্বাধীনভাবে একটা প্রতিরক্ষা মন্ত্রীকে কাজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রতিরক্ষা খাতটার দিকে নজর দেওয়া যায় এবং প্রতিরক্ষা খাত অবশ্যই ডেভেলপ হতো। তো সেই দিক থেকে রাজনৈতিক যে মেরুকরণটা, সেটাকেও অনেকটা হ্যান্ডেল করতে হবে এবং ঠিক করতে হবে, না হলে কিন্তু সামরিক বাহিনীর যে উন্নয়নটা সেটা আক্ষরিক করতে ওইভাবে হবে না বলা যায়। তো সামরিক বাহিনীর উন্নয়নের জন্য প্রত্যেক বছর আমাদের যেহেতু জিডিপি অর্থাৎ বাজেটের দিকে আসতেছি, জিডিপির যে অবস্থা, সেক্ষেত্রে আমাদের জিডিপি 7% বেশি গ্রোথ আছে বর্তমান করোনা প্যান্ডামিকের কথা যদি আমি বাদ রাখি। এর পাশাপাশি আমাদের অর্থনীতিও বেশ ভালো একটা পর্যায়ে রয়েছে, বলা যায় বর্তমানে 360 বিলিয়ন প্লাস। তো এখান থেকে যদি প্রতি বছর 3% বাজেটের হারে আমাদের এই সামরিক খাতে ব্যয় করা হয়, তাহলে কিন্তু $8 থেকে 10 বিলিয়ন আমাদের সামরিক বাজেট আসতেছে। তো বর্তমানে বাজেট হচ্ছে আমাদের $4 বিলিয়ন, তো ডাবল হয়ে যাচ্ছে রাতারাতি আমাদের 3% ব্যয় করলে। তো 3% ব্যয় করলে কিন্তু দেশের অর্থনীতির অন্যান্য সামাজিক মর্যাদা কিংবা মৌলিক চাহিদার উপর কোনো ধরনের ওইভাবে প্রভাব পড়তেছে না। যেখানে দেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, লোপাট হচ্ছে, সেক্ষেত্রে এটা কোনো ওইভাবে সমস্যা হতো বলে মনে হয় না। ওই দিক থেকে চাপ দিলে এটা 3% ব্যয় করা কোনো কঠিন বিষয় নয়। সেক্ষেত্রে $4 বিলিয়ন যদি ব্যয় করা হয়, দেশের সেনাবাহিনীর যে ট্রেনিংটা, সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করার কোনো প্রয়োজন বলে আছে বলে মনে করি না। কারণ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে গেলে দেখা গেছে যুদ্ধের সময় রসদ সরবরাহ করতে সমস্যা হলে তখন কিন্তু আবার ওই বেশি সেনাবাহিনী তখন আর ভালো কাজ করতে পারে না, তার একটা বোঝা হয়ে যায়, অর্থাৎ আহত সৈনিকের মতো। যুদ্ধক্ষেত্রে একটা সৈনিক মারা যাবার থেকে একটা আহত সৈনিক আরও বেশি ফল্টে ফেলে, অর্থাৎ একটা আহত সৈনিক আরও 2টা সৈনিকের বোঝা হয়ে দাঁড়ায়। তো এই দিক থেকে চিন্তা করলে বেশি সেনাবাহিনীর থেকে ওয়েল ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য বর্তমানে যারা আছে তাদেরকে রাখা উচিত, এবং ধীরে ধীরে হয়তো প্রত্যেক বছরে বা 2 বছর পর 1000 করে সেনাবাহিনী এভাবে বৃদ্ধি করা যেতে পারে। খুব বেশি সেনাবাহিনী বৃদ্ধি করলে সেটা আমাদের জন্যই খারাপ ফলাফল বয়ে নিয়ে আসবে। তো যে ডাবল সামরিক বাজেট হলে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে প্রতি বছর $2 থেকে $3 বিলিয়ন সামরিক যে অস্ত্র রয়েছে সেটাকে সমৃদ্ধ করতে পারি, এবং প্রতি বছর একটা বাজেটের নির্দিষ্ট অর্থ দিয়ে সমরাস্ত্র ক্রয় করতে পারি। এই সমরাস্ত্র ক্রয় করতে গেলে দেখা যাচ্ছে 10 বছর পর, আজ থেকে 2030 সাল নাগাদ, আমাদের সামরিক বাহিনীর যে একটা স্ট্রেংথ সেটা অনেক হেল্পফুল এবং শক্তিশালী একটা অবস্থানে থাকবে। তো ফোর্সেস গোল 2030 যেটা আছে সেটা যদি বাস্তবায়ন করতে পারে, সেনাবাহিনীর যে চাহিদা সেটা 80% বাস্তবায়ন হবে বলে মনে হয়। তারপরেও সেই ফোর্সেস গোল 2030 নিঃসন্দেহে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে না, সেটা 80% বাস্তবায়ন করতে পারবে। সুতরাং সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর যে চাহিদা, সেই চাহিদার 50% বাস্তবায়ন হবে, আর 50% বাস্তবায়ন হবে না। যেখানে আরও 25 থেকে 30% বা 50% বেশি এফোর্ট দেওয়া দরকার ফোর্সেস গোল 2030 যা পরিকল্পনা তার থেকে, সেখানে এতটাও বাস্তবায়ন হবে না। সেক্ষেত্রে একটা নিরাশার বার্তা এখনও থেকে যাচ্ছে। তো ভবিষ্যতে এটা ওভারকাম করতে আরও অনেক বেশি সময় লাগবে। শত্রুপক্ষ পিঁপড়া সমান হলেও তাকে অবজ্ঞা করা যাবে না। হিংস্র বাঘ মনে করেই তাকে মোকাবেলা করতে হবে। নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলে আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। আর কিছু বলার নেই, ভালো থাকবেন সবাই। আর কমেন্টে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।